আলাইকুম বন্ধুরা, আজকে আমি পড়ব পদার্থবিজ্ঞানের 13.1 মানে 13 অধ্যায়ের 13.1 তেজস্ক্রিয়তা। আমরা সবাই জানি একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেখানে থাকে প্রোটন এবং নিউট্রন। পরমাণুর নিউক্লিয়াস যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে বিচরণশীল থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় লক্ষ গুণ ছোট। নিউক্লিয়াসের আকার খুব ছোট হলে একটা পরমাণুর মূল ভরটি আসলে নিউক্লিয়াসের ভর। তার কারণে ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে 1836 গুণ কম। এই যে এতটুকু বর্ডার করতে পারো তোমরা, ইম্পর্টেন্ট। যাই হোক, প্রোটন পজিটিভ চার্জযুক্ত ধনাত্মক আধান, তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, তাহলে প্রবল বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। সেজন্য নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সাথে চার্জহীন নিউট্রনও থাকে এবং নিউট্রন আর প্রোটন মিলে প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে। সাধারণত হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকলেও বাড়তি একটি কিংবা দুটো নিউট্রন সহ হাইড্রোজেনের নিউক্লিয়াসও রয়েছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা বাড়ার সাথে সাথে সেটাকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রনের সংখ্যাও বেড়ে যেতে থাকে। কিন্তু তারপরও নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করার পর থেকে নিউক্লিয়াসগুলো স্থিতিশীল হতে শুরু করে। যদিও প্রোটন সংখ্যা 43 এবং 61 মৌলের কোনো স্থায়ী রূপ পাওয়া যায় না। স্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিক্রিয়া করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে এবং এই প্রক্রিয়াকে আমরা বলি তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াসের ভেতর থেকে যে বিকিরণ বের হয়ে আসে সেটাকে বলে তেজস্ক্রিয়তা রশ্মি। ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসের ভেতরে প্রোটন সংখ্যা 82 অতিক্রম করলে পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি যে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়ে থাকে তা নয়, অন্য পরমাণুর নিউক্লিয়াসও তেজস্ক্রিয় হতে পারে। আমরা পরমাণুর শ্রেণীবিন্যাস করেছি তার ইলেকট্রনের সংখ্যা দিয়ে, যেটা প্রোটন সংখ্যার সমান। একটি মৌলের বাহ্যিক ধর্ম, প্রকৃতি ও রাসায়নিক গুণাগুণ নির্ভর করে বাইরের ইলেকট্রনের শ্রেণীবিন্যাসের ওপর। কাজেই কোনো একটি মৌলের পরমাণুতে তার ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সুনির্দিষ্ট হলে নিউট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে। ভিন্ন নিউট্রন সংখ্যার নিউট্রনযুক্ত একই প্রোটন সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের পরমাণুকে বলা হয় সেই মৌলের আইসোটোপ। কাজেই কোনো একটি মৌলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল বা তেজস্ক্রিয় হতে পারে। উদাহরণ দেওয়ার জন্য আমরা কার্বন মৌলটির কথা বলতে পারি, যার নিউক্লিয়াসে 6টি প্রোটন এবং এর ধনাত্মক 3টি আইসোটোপ। তারপর কার্বনের এই 3টি আইসোটোপের মাঝে কার্বন 14 আইসোটোপটি স্থিতিশীল বা তেজস্ক্রিয়তা। এই জায়গায় 3টি কার্বন দেওয়া আছে। 1896 সালে হেনরি বেকেরেল প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মি
অস্তিত্ব প্রমাণ করেন। পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড, পিয়ারে কুচি, মেরি কুরি এবং অন্য বিজ্ঞানীরা অন্যান্য মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এটি বাইরের চাপ, তাপ, বিদ্যুৎ ও চৌম্বকীয় ক্ষেত্র দিয়ে কোনোভাবে প্রভাবিত বা নিয়ন্ত্রিত করে না। কাজেই এটি একটি নিউক্লিয় ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়। শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয়ে সেটিও ভিন্ন একটি মৌলে রূপান্তরিত হয়ে যেতে পারে, সেটাও লক্ষ্য করা হয়েছে। নিউক্লিয়াস থেকে যে 3টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের হয় সেগুলো হচ্ছে আলফা, বিটা এবং গামা। তো আজকের জন্য এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 13.11 বা আলফা রশ্মি পড়ে শোনাবো।